আগের দিন তোমাদের যে ক্লাস আমি নিয়েছিলাম সেটাতে আমরা চর্যাপদে খানিকটা আলোচনা শুরু করেছিলাম, এবং আমি বলেছিলাম যে পরের দিন আমি বেশ কিছু পদ তোমাদের একটু বলে বলে দেব, বা বেশ কিছু পদের বিষয়টা তোমাদের বলবো। তো সেটা আমি বলবো। তার আগে আজকে যে অংশটা আমি একটু তোমাদের বলে দেব সেটা হচ্ছে চর্যার সমাজচিত্র। দেখো, একটা কোনো সাহিত্য যখন নির্মিত হয় তখন তার ভেতর দিয়ে শুধুমাত্র একটা বিষয়ই যে আমাদের কাছে পরিষ্কার হয়ে ওঠে। ধরো কোনো একটা ঐতিহাসিক যুদ্ধ, ধরো কোনো ইতিহাসে এরকম ঘটে যাওয়া কোনো যুদ্ধের একটা বর্ণনা দেওয়ার জন্য কোনো একজন একটা বই লিখলেন, আমি এটা উদাহরণ দিচ্ছি। তো তখন কিন্তু শুধুমাত্র যে যুদ্ধের চিত্রটাই আমরা জানতে পারি তা তো নয়, তার সঙ্গে সেই যে সময় যুদ্ধটা হয়েছিল সেই সময়ের সমাজ, সেই সময়ে জনজাতি, সেই সময়ের ধর্মনৈতিক আচরণ, সেই সময়ের রাষ্ট্রনৈতিক বিবরণ, এই সমস্ত কিছু বিষয়গুলো আমাদের কাছে কিন্তু জানা হয়ে যায়। কারণ যখনই একটা সাহিত্য নির্মিত হয় তখন কখনোই সেই সাহিত্য সমাজের যে পরিপূর্ণ চিত্র, সেই চিত্রটাকে মানে ছেড়ে দিয়ে কখনো শুধুমাত্র যে এটার আমি শুধু রাষ্ট্রনৈতিক পরিচয়ের জন্যই বসেছি সুতরাং শুধু রাষ্ট্রনৈতিক পরিচয়ই আমি লিখব, এইভাবে কোনো সাহিত্য রচনা হতে পারে না। সাহিত্য একটা ওভারঅল বিষয় নিয়ে সবসময় আলোচিত হয়। তাই চর্যাকে আমি প্রথম দিন বলেছি যে সেটা হচ্ছে একটা বৌদ্ধ সাধন পদ্ধতির বই। এবার বৌদ্ধ সাধন পদ্ধতির বই হতে পারে, কিন্তু যে সময়ে বৌদ্ধ সাধন পদ্ধতির বই নির্মিত হচ্ছে সেই সময়ের সমাজ, সেই সময়ের ধর্মনৈতিক অবস্থা, সেই সময়ের রাজনৈতিক অবস্থা, এই বিষয়গুলোকে তো কখনো এড়িয়ে যেতে পারে না। তাই চর্যা হয়তো একটা সাধন সঙ্গীতেরই বই, সাধন চর্যারই একটা বই, যে বৌদ্ধরা কীভাবে সাধনা করতো সেটারই একটা গূঢ় তত্ত্বকে আমাদের সামনে নিয়ে আসার একটা বই, কিন্তু তবু এর ভেতর দিয়ে কিন্তু আমাদের সামনে তখনকার যে সমাজ চিত্র সেটার একটা বিবরণ ফুটে উঠেছে। তো সেটার দিকে আমরা একটু দেখব। যেমন আমরা দেখব এখানে কিন্তু বিভিন্ন জনজাতির পরিচয় পাই আমরা। যেমন আদি জনজাতি হিসেবে যেমন শবরী, তাছাড়া ডোম, চণ্ডাল, নিষাদ, বিভিন্ন জাতির একটা নাম আমরা পাই। তখনকার দিনে যখন চর্যা আবিষ্কৃত হয়েছে, বা আবিষ্কৃত নয়, যখন রচিত হয়েছে, আবিষ্কৃত তো অনেক বড় হয়েছে, যখন চর্যা রচিত হয়েছে সেই সময় আদি সেই প্রেক্ষাপটে যে শবরী, ডোম, চণ্ডাল, নিষাদ, এই জনজাতির মানুষেরা বসবাস করত, সেটার একটা পরিষ্কার ছবি কিন্তু চর্যাপদে ফুটে উঠেছে। এবার যাব আমরা 2 নম্বর পয়েন্টে আমরা দেখব চর্যাপদে যে সমাজচিত্রটা অঙ্কিত হয়েছে সেই সমাজচিত্রটার গড়নটা কিন্তু হিন্দু সমাজের আদলে গড়া, অর্থাৎ উচ্চকোটিতে বসবাস করছে ব্রাহ্মণরা, তারপরে বিভিন্ন স্তরের মানুষ এবং সর্বনিম্ন স্তরে ডোম, শবর এরা বসবাস করছে। আচ্ছা, এবার যদি 3 নম্বরে চলে যাই, আমরা দেখব জীবিকা নিয়ে যদি একটু দেখি, তখনকার মানুষে নিজেদের জীবনকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কোন কোন ধরনের জীবিকা অবলম্বন করত তারও কিন্তু একটা ছবি আমরা চর্যাপদে পাই। যেমন ডোম, চণ্ডাল এরা তো ছিলই, আমরা জানি ডোম চণ্ডালরা কী ধরনের কাজ করে, তারা তো ছিলই। তাছাড়া শুঁড়ি ছিল, বণিক ছিল, তন্তুবায় ছিল, সূত্রধর ছিল, ধনুরি ছিল, এই সমস্ত কিছু জীবিকা কিন্তু তখনকার দিনে সমাজে প্রচলিত ছিল। এবার যদি 4 নম্বর পয়েন্টে যাই, আমরা দেখব তখনকার বাংলা কিন্তু নদীমাতৃক বাংলা ছিল, এবং সেই পরিচয়টা আমরা কি করে পেয়েছি না বিভিন্ন পদে আমরা দেখব বিভিন্ন নৌকার ব্যবহার খুব আছে, নৌকা বানানোর প্রসঙ্গ আছে, নৌকা চড়ে পারাপারের প্রসঙ্গ আছে, নৌকা বিনিময় করার সময় সোনা রূপা দিয়ে সেই বিনিময় প্রথা হতো নৌকা যাত্রার সময়, যে আমি
নৌকা যাত্রা করব, তো আমি যে নৌকা আমাকে চালিয়ে নিয়ে যাবে তাকে হয়তো অত সোনা বা অত রূপা আমাকে দিতে হবে, এইরকম ধরনের একটা বিনিময় প্রথার কথা আছে। তো এসব থেকেই বুঝতে পারছি যে নৌযাত্রার প্রসঙ্গ যখন এতবার করে ঘুরে ফিরে আসছে, তার মানে নদীমাতৃক বাংলার একটা ছবি ফুটে উঠেছে। এরপরে আমরা যেটা বলি সে বলতে পারি সেটা হচ্ছে বৃহত্তর রাষ্ট্রনৈতিক জীবনের একটা পরিচয়ও কিন্তু আমরা পাই। যেমন বিভিন্ন জায়গায় দেখবে রাজপথের উল্লেখ আছে, সৈন্য দলের উল্লেখ আছে, প্রহরী যারা আর কি নগর রক্ষক তাদের উল্লেখ আছে। সুতরাং বোঝাই যাচ্ছে এরা যখন উল্লেখ আছে তার মানে হচ্ছে যে সেই সময় বিভিন্ন রাষ্ট্রনৈতিক ছবিটা কেমন ছিল সেটার একটা আমরা পরিচয় পাচ্ছি। এটা 5 নম্বর পয়েন্ট গেল। এরপরে 6 নাম্বার পয়েন্ট যেটা আমরা বলবো সেটা হচ্ছে এই সময় যে সাধারণ মানুষ তারা কিভাবে বসবাস করতো, না যৌথ পরিবারে বসবাস করত। যৌথ পরিবারের সাধারণ যে গৃহকোণ, সুখ দুঃখ মান অভিমান, হ্যাঁ, আশা নিরাশা নিয়ে যে ছোট ছোট টুকরো টুকরো চিত্র, সেই চিত্রগুলো আমাদের সামনে ফুটে ওঠে। যেমন যৌথ পরিবারের চিত্র মানে শ্বশুর শাশুড়ি, হ্যাঁ, বর বউ ছেলে মেয়ে নিয়ে একটা সংসার, হ্যাঁ, মোটা ধান মানে মোটা ভাত খেয়ে কার্পাস তুলোর কাপড় পরে নিজেদের ভেতরে একটা সুখ স্বাচ্ছন্দ্যের জীবন কাটানো, সেটার একটা ছবি আমাদের সামনে আসে। আবার এমন ছবিও আসে যে যেখানে বর হয়তো বিভিন্ন মানে একেবারেই কোনো কাজ কর্ম করে না, সে খুব উদাসীন সংসারের প্রতি। তো সেই বাড়ির যে গৃহিণী তাকে যথেষ্ট কষ্ট করতে হচ্ছে, সে ভেতরের বাড়িও সামলাচ্ছে, সে বাইরেও সামলাচ্ছে, কিন্তু তবুও তাকে নানা রকমভাবে গঞ্জনা সহ্য করতে হচ্ছে। নারী বলে তাকে নানা রকমভাবে প্রতি পদক্ষেপে তাকে তার বর যেহেতু কোনো কাজ করছে না বা তার বর যেহেতু সে খুব উদাসীন, সুতরাং তার প্রতি মানুষের একটা বিরূপ মন্তব্য সেই গৃহিণীর প্রতি, তার বউয়ের প্রতি, এই সমস্ত নানা চিত্র আমরা দেখি যে সমাজ কেমন ছিল তার একটা বিষয়, তার একটা সম্পূর্ণ একটা ছবি চর্যাপদের মধ্যে আছে। আবার এমন ছবিও আছে যে যে পদগুলোতে দেখা যাচ্ছে যে বর খুব সংসারী কিন্তু বউ বিভিন্নভাবে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে, সেটার বিভিন্ন কারণ আছে। কোনো সময় বউকে মানে হয়তো দোষ দেওয়া যাচ্ছে, সে হয়তো সবাইকে দুঃখ দিয়ে ইচ্ছে করে চলে যাচ্ছে। আবার এরকমও আছে যে যারা বাধ্য হচ্ছে বাড়ি ছাড়তে, এরকম নানা রকম আছে। যেমন 33 নম্বর একটা পদ আছে, 33 নম্বর মানে যে বললাম যে টোটাল 50টা পদ আছে, তো তার মধ্যে একটা 33 নম্বর যে পদ আমি তোমাদের সামনে পদটা একটু পড়ছি। 33 নম্বর পদ যেটা, আমি পদটা একটু পড়ছি তোমাদের সামনে, তাহলে তোমাদের বিষয়টা একটু পরিষ্কার হতে পারে তোমাদের সামনে। আমি দেখছি একটু। 33 নম্বর পদে যেরকম আছে তোমাদের সেখানে যে এমন একটা পরিবার যে পরিবারটাতে হাঁড়িতে ভাত চড়ছে না, মানে এতটাই তাদের কষ্টকর অবস্থা আর কি, যে হাঁড়িতে ভাত নেই, কিন্তু প্রত্যেক দিন কোনো না কোনো লোক তাদের বাড়িতে আসা যাওয়া করছে এবং তার জন্য তাদের নিজেদের খাবার জুটছে না, কিন্তু তারা মরিয়া হয়ে যে সমস্ত যে একটা ব্যাপার আছে যে অতিথি হচ্ছে ভগবান, তো সেই একটা যে বিষয়, সেই বিষয়টারও কিন্তু একটা ছবি পাচ্ছি যে তারা নিজেরা হয়তো খেতে পাচ্ছে না, কিন্তু তাতে কি আমাদের মানে যেহেতু অতিথি নিত্য আসছে, আসা যাওয়া করছে, সুতরাং স্বাভাবিকভাবেই তাদের যেন কোনো রকমের কষ্ট না হয় সেই একটা বিষয়। যেমন
আমি পদটা তোমাদের সামনে এখন পড়ব। এই যে পদটা, টালো তো মোর ঘর নাহি বড় বেশি, হাড়ি তো ভাত নাহি নিতিয়া বেশি। বলছে যে আমার ঘরে এমন একটা অবস্থা হয়েছে যে হাঁড়িতে কোনো ভাত চড়ছে না, কিন্তু সব সময় অতিথিরা আসছে যাচ্ছে এবং এমন একটা অবস্থায় আমি রয়েছি, আমি তাদের ফিরাতে পারছি না, কিন্তু আমি নিজেও অর্ধেক খেয়ে বসে আছি, কিন্তু আমি তো তাদের ফেরাতে পারছি না। তাহলে এই যে একটা দুঃখের যে একটা চিত্র। তারপরে বলছে যে এই যে বলছে বেঙ্গস সাপ বরহিল যায়, দুহিল দুধুকি বেন্টে সামায়, বলদ বিয়াওলে গবিয়া ঝাঁঝে, পিটা দুহিয়ে এ তিনা ঝাঁঝে। আসলে তোমাদের পদটা এখন হয়তো তোমাদের সামনে পরিষ্কার হবে না, কারণ পদটার যে ভাষায় লেখা সেই এই ভাষাটা কিন্তু আসলে বাংলা ভাষা, কিন্তু এই ভাষাটা যেহেতু আমাদের এই বাংলা তো নয়, তখন বাংলা প্রত্ন বাংলা তখন সবে মানে তৈরি হচ্ছে, সেই সময়ের বাংলা ভাষা। সুতরাং ওই সময়ের বাংলা ভাষাটা বুঝতে গেলে তোমাদের প্রথমে ভাষাটার সঙ্গে পরিচিত হতে হবে। তো যাই হোক, বিষয়টা আমি তোমাদের আজকে শুধু বলে দিচ্ছি যে এখানে বলতে চাইছে যে লোকালয়ে আমার ঘর, কিন্তু এমন একটা আশ্চর্য অবস্থা হয়েছে যে আমি যে একটু সাধারণ দুটো ডাল ভাত খেয়ে স্বাভাবিকভাবে প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করব, অতিথি আপ্যায়ন করব, সেটুকু আমি করতে পারছি না। আমার নিত্যদিন হাঁড়িতে ভাত পর্যন্ত পায় না, বসাতে পারি না, এতটাই অভাবে থাকি। কিন্তু তবুও আমরা কি করি, অতিথিরা এলে কি করে তাদের মান সম্মান রক্ষা করি, কি করে আমরা নিজেদের সেই সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, আমরা কিছুই পারছি না। তো এইরকম একটা ঘটনা যে তখনকার দিনের মানুষের, সমাজের গরিব যারা ছিল তাদের কতটা দুর্দশার মধ্যে থাকতে হতো, সেটার একটা চিত্র আমরা এর মধ্যে পেয়েছি। তো যাই হোক, এবার বিষয়টা হচ্ছে এছাড়া কি কি পাওয়া যেত, এছাড়া আর কি কি আছে, সেটা হচ্ছে যে লোক সমাজের নানা রকমের আচার বিচার, এই সমস্ত অনুষ্ঠান, এগুলোর উল্লেখ আমরা পাই। যেমন বিবাহ যাত্রা, বিয়ে করতে যাচ্ছে এরকম প্রসঙ্গ আছে, যৌতুক প্রথা সেরকম উল্লেখ আছে, এরকম নানা রকমের বাজনা, কোনো অনুষ্ঠানে বাজনা বাজছে, সেই বাজনা বাজার যে একটা নিয়ম, এই ধরনের নানা কিছু পাই। এটা 7 নাম্বার পয়েন্ট গেল। 8 নাম্বার পয়েন্ট হচ্ছে যে আমরা যে নিত্য ব্যবহার করি এই ধরনের বেশ কিছু বিষয়, বেশ কিছু জিনিসপত্রেরও কিন্তু উল্লেখ আছে এর মধ্যে, চর্যাপদের মধ্যে। যেমন হচ্ছে হাঁড়ি, তারপরে হচ্ছে ঘাড়ুলি, তারপরে হচ্ছে দাপন, তারপরে কুঠার, হ্যাঁ, তারপরে হচ্ছে পিঠা মানে দুধ দোয়াই করার যে যন্ত্র, এরকম বিভিন্ন জিনিস যে তখন বাঙালিদের ভেতরে যে সেগুলোর প্রচলন ছিল, সেইটারও একটা বিস্তারিত একটা মানে বিস্তারিতভাবে সেগুলো আমাদের সামনে এসে ধরা দিয়েছে। আমরা সম্পূর্ণ যে একটা বৌদ্ধ সাধনা গ্রন্থ পড়তে গিয়েও কিন্তু তখনকার বাংলার চিত্রটা কেমন ছিল সমাজের, সেটা কিন্তু আমাদের সামনে ধরা পড়লো। তো এভাবেই হচ্ছে কি হলো, বিভিন্ন রকমভাবে চর্যাপদের মধ্যে দিয়ে আমাদের সামনে সেই সময়ের যে সমাজ তার একটা চিত্র আমাদের সামনে ফুটে উঠল। তো যাই হোক, আমরা পরে চর্যাপদের ভাষা সম্বন্ধে যখন আমরা জানবো আস্তে আস্তে, তখন আমরা বুঝতে পারবো। আমি আজকে একটু পড়লাম 2টো লাইন, কিন্তু বিষয়টা হচ্ছে এখন সম্পূর্ণটা পড়ালে তোমরা ভাষা নিয়ে একটা আলোচনা হওয়ার পরে তোমাদের বেশ কিছু পদ নিয়ে আমি পড়াবো। তার কারণ এখন পদ আমি যদি পড়ি, তোমরা ভাষাটা সম্বন্ধে যেহেতু জানো না, এবং ভাষাটা নিয়ে প্রথম দিনই এভাবে জানানো যাবে না, তার কারণ তোমাদের সামনে চর্যাপদের সামগ্রিক একটা চিত্র যদি ফুটে না ওঠে, তাহলে ভাষাটা যেহেতু তোমাদের কাছে সহজবোধ্য নয়, তোমাদের প্রথম থেকেই চর্যাপদটা একটু কঠিন বলে মনে হবে, যেটা কখনোই আমি চাই না যে সেটা মনে হোক। সেই জন্য আমি চাইছি যে চর্যার ভাষাটা একটু আস্তে আস্তে তোমাদের কাছে সহজবোধ্য হোক, স্বাভাবিকভাবেই সহজবোধ্য হোক। জোর করে যদি আমরা প্রথম দিনেই চর্যার ভাষা নিয়ে আলোচনা চলে যাই, তাহলে আমাদের কাছে চর্যাপদটা খুব কঠিন হয়ে যাবে।
তো আজকে সেই জন্য চর্যাপদের সমাজচিত্র নিয়ে আলোচনা করা হলো। আমরা এর আগের দিন যে ক্লাসটা করেছি সেখানে আমরা চর্যাপদ কী করে আবিষ্কার হলো, কে আবিষ্কার করলেন, চর্যাপদ কোন কোন পাতায় লেখা, মানে কোন পাতায় লেখা মানে যে তাল পাতায় লেখা হয়েছিল, চর্যাপদের টিকা আবিষ্কার কী ব্যাপার, কয়টা গান আছে, প্রত্যেকটা গানে রাগরাগিনীর উল্লেখ আছে পদে, সেটা বলেছিলাম। কিছু কিছু গান পাওয়া যায়নি, লুপ্ত হয়ে গিয়েছিল, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো এই হচ্ছে বিষয়। আমরা মোটামুটি চর্যাপদের সামগ্রিক চিত্র এবং চর্যাপদের পরিচয় এবং সমাজচিত্র এগুলো জানলাম। পরবর্তী ক্লাসগুলোতে এভাবেই আলোচনা চলতে থাকবে। এবং আমি ওই যে বললাম যে ভাষাটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা হওয়ার পরে আমি পদগুলো তোমাদের আস্তে আস্তে পড়াবো।